আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকের এই ভিডিওটি দেখছো তাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে এবছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের একেবারে শেষ মুহূর্তে এসে হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্স কি পড়বা বা কোন কোন টপিকটা একটু চোখ বুলিয়ে যাবা, সেই বিষয় নিয়ে আজকে আমি মোহাম্মদ ইয়াসিন শেখ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে। তোমাদের সাথে একটু সাজেশন দিব, একটু রেভিশনের টপিকগুলো একটু বুঝিয়ে যাব। তোমরা এই টপিকগুলো একটু দেখতে পারো লাস্ট সময়টাতে, একেবারে শেষ দিনে এসে তোমাদের জন্য সবচেয়ে উপযোগী যে টপিকগুলো একটু চোখ বোলানো, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো শুরু করি। খুব দ্রুত কুইক আজকে আমরা করব। প্রথমে আমরা হিসাব বিজ্ঞান দিয়ে শুরু করছি এবং হিসাব বিজ্ঞান শেষ হলে আমরা ফিনান্সের কিছু এমসিকিউ দেখবো, যেগুলোর মাধ্যমে তোমরা টপিকগুলো সম্পর্কে ধারণা পাবে। তো আমরা হিসাব বিজ্ঞান দিয়ে প্রথমে শুরু করছি। দেখো, হিসাব বিজ্ঞানের প্রথমে আমরা কোন টপিকটি দেখব এবং কোন ধরনের ম্যাথগুলো করব। দেখো, প্রথমে যেটি রয়েছে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে আমাদেরকে যেটি করতে হবে, দেখো প্রথমে একটি অংশীদারি ব্যবসায়ের একটি এমসিকিউ আমি তোমাদের জন্য রেখেছি। প্রথমে রয়েছে দুইজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত দেওয়া রয়েছে এখানে। তো এই দুজন অংশীদারের মুনাফা বন্টনের অনুপাত হলো 5:2। 5:2 তারা তৃতীয় ব্যক্তিকে অর্থাৎ আরও একজন ব্যক্তিকে তারা অংশীদার করতে যাচ্ছে, যাকে তারা 1/4 অংশ মুনাফা বন্টনের চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তো নতুন মুনাফা বন্টনের অনুপাত কত হবে? অর্থাৎ আমাদের পূর্বে দুজন অংশীদার ছিল অর্থাৎ পার্টনার ছিল, পরবর্তীতে একজন নতুন পার্টনার নেওয়া হয়েছে। তো এই তিনজনের এখন নতুন অনুপাত কি, এটি তোমাদেরকে বের করতে বলেছে। তো এটি বের করার জন্য আমাদের একটি সহজ নিয়ম তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আমাদের যে সহজ নিয়মটি রয়েছে, দেখো আমরা সর্বপ্রথম যে পুরাতন অনুপাতটি রয়েছে অর্থাৎ 5:2, সেটি আমরা যদি একটু লিখি, আমরা যদি এখানে 5:2 লিখি, দেখো 5:2 যদি আমরা একটু লিখি, তো এই দুটির যোগফল আসলে কত হয়? এই দুটির যোগফল হয় 7। এখন দেখো, নতুন যে অংশীদার এসেছে তাকে আমরা 4/1 দিব, তাহলে তাকে দিব আমরা 4/1। সেই একটা যদি আমরা একটু এখানে লিখি, তাহলে এই দুটি এখন যদি গুণ করি, এই দুটি যদি আমরা একটু গুণ করি, তাহলে হয়ে যায় 7, যেটিকে আমরা বলতে পারি গয়ের নতুন অনুপাত। আর দেখো, এই যে নতুন যে আমাদের অনুপাতটি হবে, সেখানে কিন্তু 4/1 কিন্তু এই যে গ নিয়ে গেল, তাহলে বাকি থাকলো আর কত ভাগ? 3 ভাগ। তো এই 3 ভাগটা আমরা যদি 3টাকে যদি এখানে লিখি এবং এই 3 দিয়ে একবার যদি কয়ের সাথে অর্থাৎ ক যে আছে তাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের হবে 3×5 = 15। এরপরে দেখো, এই যে 3 যে আমাদের রয়েছে, এটা একবার ক পাবে এবং আরেকবার খ পাবে। তো এই যে ক্ষয়ের সাথে আমরা যদি আবারও একটু 3কে গুণ করি, তাহলে এই যে ক্ষয়ের অনুপাতটা কত হয়? দেখো 3 × 6, তাহলে আমরা বলতে পারি ক, খ এবং গয়ের নতুন অনুপাত হচ্ছে এটি। তাহলে ক, খ এবং গয়ের নতুন অনুপাত হচ্ছে 15:6:7। তাহলে অংশীদারি ব্যবসায় থেকে আমরা কি কি দেখবো? এই যে নতুন অংশীদার আসলে আমরা কিভাবে ম্যাথগুলো করব। তারপরে তোমরা আরও কয়েকটি টপিক দেখতে পারো যে পুরাতন অংশীদার বাদ গেলে বা ত্যাগ করলে কি হয়, সেগুলো আমরা দেখব, বা ত্যাগ অনুপাত, লাভ অনুপাত, সেগুলো একটু তোমরা দেখে যাবা। তো অংশীদারি ব্যবসায় থেকে মূলত এগুলো দেখবা। এরপরে দেখো, এরপরে শেয়ার মূলধন থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। তো শেয়ার মূলধন থেকে কি ধরনের প্রশ্ন এসেছে? দেখো, দেখেই মনে হচ্ছে অনেক ধরনের বড় ম্যাথ, কিন্তু আসলে এ ধরনের বড় ম্যাথ হলে আসলে সহজ হয়। তোমাদের কাছে অনেক সময় মনে হয় যে এত বড় ম্যাথ আমি হয়তো পারবো না, এ ধরনের টেনশন নেওয়া যাবে না। বরং কি করতে হবে, ম্যাথটা বা এই উদ্দীপকটা ভালো করে পড়ে তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে, যেখানে কি চেয়েছে। দেখবা খুবই সহজ জিনিস চাই হয়তো বড় ম্যাথ দিলে। তো আমরা একটু পড়ি। বলছে স্কয়ার কোম্পানির অনুমোদিত মূলধন ছিল প্রতিটি 100 টাকা মূল্যের। কত টাকা মূল্যের? 100 টাকা মূল্যের 50,000 শেয়ার। কত শেয়ার? 50,000 শেয়ার। ওকে, প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার। দেখো কত শেয়ার? 10,000 শেয়ার। 10,000 শেয়ার প্রথম বছর কোম্পানি 10,000 শেয়ার মোট 13 লক্ষ টাকায় এবং 15,000 শেয়ার মোট 14,25,000 টাকায় বিলি করে। বিলি বাবদ সকল টাকা আদায় হয়েছে। বছর শেষে কোম্পানির উদ্বৃত্তপত্রে পরিশোধিত মূলধন হিসেবে, কি হিসেবে? পরিশোধিত মূলধন। এখন এই যে পরিশোধিত মূলধন যে চাইলো, এখন পরিশোধিত মূলধন সবসময় মনে রাখতে হবে, পরিশোধিত মূলধন সবসময় লিখিত মূল্যে লিখতে হয়, শেয়ারের অভিহিত মূল্যে লিখতে হয়, ফেস ভ্যালুতে লিখতে হয়। তাহলে লিখিত মূল্য, অভিহিত মূল্য, ফেস ভ্যালু একই কথা। তো আমরা পরিশোধিত মূলধন যতটুকু শেয়ার বিক্রি করেছি বা ইস্যু করেছি, সেটাকে আমরা পরিশোধিত মূলধন হিসেবে দেখাবো ফেস ভ্যালু দিয়ে গুণ করে। এখন আমরা এখানে কতটি শেয়ার ইস্যু করেছি? দেখো, একবার ইস্যু করেছি 10,000 আর একবার ইস্যু করেছি 15,000 শেয়ার। তো আমরা এই দুটি একটু যোগ করি, 10,000 প্লাস হচ্ছে 15,000। আমি একটু সংক্ষেপে লিখছি তোমাদের সুবিধাতে। এই দুটি মিলে হয় 25,000। এখন এই 25,000 শেয়ারের প্রত্যেকটির ফেস ভ্যালু বা অভিহিত মূল্য বা নামিক মূল্য যেটি ছিল 100 টাকা, সেটি দিয়ে যদি তোমরা একটু গুণ করো, তাহলে কিন্তু পরিশোধিত মূলধন পেয়ে যাবে। তাহলে কি পাবা? পরিশোধিত মূলধন পেয়ে যাবা। পরিশোধিত মূলধন পেয়ে যাবা, যেটি কত আসছে?
একটু গুণ করে বলো 25 লক্ষ টাকা। কত টাকা? 25 লক্ষ টাকা। তাহলে এটি হবে আমাদের 25 লক্ষ টাকা। খুবই সহজ ম্যাথ। পরিশোধিত মূলধন আসলে আমাদের যে ফেস ভ্যালু যে 100 টাকা, এটি দেখাবো অবহার বা অধিহার আমাদের বিবেচনায় আনা যাবে না। এই যে আমরা প্রথমে দেখো অধিহারে বিক্রি করেছি, পরে দেখো অবহারে বিক্রি করেছি, এগুলো কোনো ক্যালকুলেশনের বিষয় না। আমাদেরকে পরিশোধিত মূলধন বললে আমরা কি করব? সব সময় এই যে অভিহিত মূল্য 100 টাকা, এটিতে কতটুকু শেয়ার বিক্রি করেছে সেটি দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো এই ধরনের ম্যাথগুলো সাধারণত সহজ হয়ে থাকে, কিন্তু তোমরা বড় দেখলে অনেক সময় ভয় পেয়ে যাও। এ ধরনের উদ্বিগ্ন হওয়া যাবে না, এ ধরনের চিন্তার ভিতর যাওয়া যাবে না। বরং কোনো প্রশ্ন যদি বড় দেখো সেক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, একটু খেয়াল করতে হবে যেন আমাদের ভুল না হয়। এদিকটাই সতর্ক থাকা একটু জরুরি, কিন্তু কোনো ভয় পাওয়া যাবে না, কোনো উদ্বিগ্ন হওয়া যাবে না। পরীক্ষার ভিতর তোমাদের যে হতাশা চলে আসে সেগুলো করা যাবে না, বরং তোমরা স্বাভাবিকভাবে চিন্তা করো, একেবারে সহজ সহজ ম্যাথ। এরপর দেখো প্রারম্ভিক মজুদ 30 টাকা। প্রথমে কি রয়েছে? প্রারম্ভিক মজুদ রয়েছে 30 টাকা, ক্রয় 200 টাকা, বিক্রয় 100 টাকা। এখন দেখো বিক্রয়ের উপর মুনাফা 25% হলে সমাপনী মজুদ কত টাকা? এখন দেখো এই যে সমাপনী মজুদ যে চাইলো তোমার কাছে, এই সমাপনী মজুদ কিসের মধ্যে থাকে? সমাপনী মজুদ থাকে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। এখন এখানে কোথাও কি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে? নাই। তাহলে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করে নিতে হবে। দেওয়া নাই মানে যে নেই এরকম না, বরং পরোক্ষভাবে দেওয়া আছে, সেটি আমাদেরকে কি করতে হবে? খুঁজে বের করতে হবে কিসের মধ্যে আছে। দেখো এখানে বলছে বিক্রয়ের উপর মুনাফা 25% এবং বিক্রয় দেওয়া আছে। তাহলে বিক্রয় থেকে কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়ে যেতে পারি। সেটা কিভাবে? দেখো বিক্রয়ের উপর মুনাফা আছে 25%, তাহলে আমাদের বিক্রয় 100 টাকা আর মুনাফা হচ্ছে 25 টাকা। মুনাফা কত? 25 টাকা। এখন আমরা যদি বিক্রয় থেকে যদি এই যে মুনাফা বাদ দিই 25 টাকা, মুনাফা যদি বাদ দিই 25 টাকা, তাহলে আমরা পেয়ে যাই বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই 75 টাকা। এটি হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এটি কি? বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 75 টাকা, যার মধ্যে আমাদের কি রয়েছে? সমাপনী মজুদ রয়েছে। তো আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় সূত্রটা লিখি, বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি তোমরা জানো? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ আমাদের যেটি চেয়েছে সমাপনী মজুদ, বাদ কি? সমাপনী মজুদ, যেটি আমাদের কোশ্চেন মার্ক। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জায়গায় 75 লিখলাম, যেটি দেওয়া ছিল না, আমরা পরোক্ষভাবে বের করে নিয়েছি। প্রারম্ভিক মজুদ কত দেওয়া আছে? দেখো 30 টাকা দেওয়া আছে, তো 30 লেখো। ক্রয় কত দেওয়া আছে? ক্রয় দেওয়া আছে 200 টাকা। এখন দেখো তোমাদের এই যে কোশ্চেন মার্ক, এটি আছে কি? মাইনাসে। এখন মাইনাসটা আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটি হয়ে যায় প্লাস। তাহলে আমরা কোশ্চেন মার্কে প্লাস করি এবং এই দুটি যোগ করলে 230 টাকা, এই 75 প্লাসে আছে, তো আমরা এই পাশে নিয়ে একটু মাইনাস করে দিই, তাহলে দেখো কত হয় এখানে 75। তো আমরা 75টা একটু মাইনাস করে দিই, তাহলে আমাদের কোশ্চেন মার্ক মানে সমাপনী মজুদ সেটি কত? দেখো 155 টাকা। কত টাকা? 155 টাকা। তাহলে এই যে 155 টাকা হচ্ছে আমাদের সমাপনী মজুদ। ওকে, সমাপনী মজুদ। তাহলে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি? সি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে সি। আমরা আমাদের পরবর্তী এমসিকিউ যেটি রয়েছে, দেখো এই প্রশ্নটা কি চাচ্ছে? বলছে বিক্রিত পণ্যের ব্যয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 40,000 টাকা ও 10,000 টাকা হলে মার্কআপের হার কত? এখন তোমরা অনেক সময় ভুলে যাও মার্কআপ কি এবং মার্জিন কি। দেখো মার্কআপ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার। মার্কআপ কি? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়ের উপর হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যে হার থাকে, মুনাফার যে হার থাকে, উপর হার। কিসের হার? মুনাফার হার। কিসের হার? মুনাফার হার। ওকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার। আর যদি কখনো মার্জিন বলে, কোনো প্রশ্ন যদি মার্জিন বলে, তাহলে তোমরা বুঝবা সেটি হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার। তো এখানে আমাদের মার্কআপের কথা বলছে, মানে বিক্রিত পণ্যের ব্যয়ের কথা বলছে। তো আমাদের দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, মুনাফাও দেওয়া আছে। তাহলে আমাদের জন্য সহজ। যদি মার্জিন বলতো সেক্ষেত্রে আমাদের বিক্রয় বের করে নেওয়া লাগতো, কারণ মার্জিন মানে হচ্ছে বিক্রয়ের উপর হার। বিক্রয়ের উপর কিসের হার? মুনাফার হার। আর মার্কআপ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় বা মোট ব্যয়ের উপর মুনাফার হার। ওকে, তো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হার চেয়েছে। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় দেখছি 40,000 টাকা, তো আমরা সেটাকে পার্সেন্টেজে নিয়ে গেলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো আমরা একটু দেখো, আমাদের 40,000 টাকায় মুনাফা হয় কত টাকা? 40,000 টাকায় মুনাফা হয় 10,000 টাকা। তাহলে 1 টাকায় কত হয় এবং শতকরা কত হয় এটি বের করতে বলেছে। তাহলে 1 টাকায় দিলে আমরা দেখতে পাচ্ছি 10,000 ডিভাইডেড বাই 40,000, আর যখন আমরা শতকরায় যাব, যখন আমরা 100% যাব, তখন এই 100 এখানে সে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে দেখো তো কত হয়। তো আমরা আগে শূন্যগুলো কাটার চেষ্টা করি। 1 2 3 4, 1 2 3 4। দেখো এখানে 4 আছে, আর এই 4 100-এর ভিতর যায় 25 বার। তাহলে 25%। তাহলে আমাদের অ্যান্সার কত? 25% হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার বা মার্ক আপ। তাহলে আমাদের অ্যান্সার হবে, এই প্রশ্নের অ্যান্সার হবে সি। এই প্রশ্নের অ্যান্সার কী হবে? সি। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে এমসিকিউ রয়েছে। অর্থনৈতিক মন্দার সময়কালে
কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করবে? দেখো, ব্যয় প্রবাহ পদ্ধতি রয়েছে একটি ফিফো, একটি লিফো, একটি গড় ব্যয় আর মোট ব্যয় নামে আমরা তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করি না, আমরা ভারযুক্ত গড় পদ্ধতি আছে, ফিফো এবং লিফো আছে। তো এই তিনটি পদ্ধতির মধ্যে কোনটি মুদ্রা কিসের সময় বলেছে? অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা মানে হচ্ছে মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন যেটি মুদ্রাস্ফীতির বিপরীত, মুদ্রা সংকোচন, মুদ্রা সংকোচন যেটি হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত। তো যখন পণ্যের দাম কমে যায়, অর্থাৎ তুমি পূর্বে কিনেছো 100 টাকায়, এখন কিনছো 90 টাকায়, তারপরে কিনছো 80 টাকায়, তো এই সময়টাতে কি করলে তোমাদের সর্বনিম্ন নিট আয় সৃষ্টি হবে? তো নিট আয় সৃষ্টি হয় কখন? যখন তোমার কাছে সমাপনী মজুদ কম থাকে, কম মূল্যের সমাপনী মজুদ থাকে। তো কম মূল্যে সমাপনী মজুদ থাকবে কখন? যখন আমরা ফিফো পদ্ধতি ব্যবহার করব। যখন আমরা ফিফো পদ্ধতি ব্যবহার করব তখন কি হবে আমি একটু ব্যাখ্যা বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যখন আমরা ফিফো পদ্ধতি ব্যবহার করব তখন তো তুমি পূর্বের যেগুলো বেশি দামে কিনেছো সেগুলো তোমার কাছ থেকে চলে যাবে। তো তুমি বেশি পণ্য মানে বেশি দামের পণ্য তোমার কাছে সমাপনী মজুদ হিসেবে দেখাতে পারবা না। তুমি পরে কিনেছো, আমি একটু লিখি যদি, এই যে আগে কিনেছো 100, ধরো 1 তারিখ কিনেছো, 3 তারিখ কিনেছো, 7 তারিখ কিনেছো, পরে কিনতেছো 95, পরে ধরো 90। তো তুমি যদি ফিফো পদ্ধতি ব্যবহার করো তাহলে এইগুলো আগে বিক্রি করে দিবে আর এইটা তোমার হাতে থাকবে, এটা হচ্ছে তোমার সমাপনী মজুদ। তো সমাপনী মজুদ যত কম হয়, সমাপনী মজুদ কম হলে কি হয়? সমাপনী মজুদ কম হলে নিট আয় কম নির্দেশ করে, নিট মুনাফা বা নিট আয় কম হয়, নিট মুনাফা কম হয়। ওকে, কম হয়। তাহলে আমরা মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতি ব্যবহার করলে আমাদের নিট আয় সর্বনিম্ন বা কম সৃষ্টি হবে? সেটি হচ্ছে ফিফো পদ্ধতি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপরে দেখো, এরপরে বলছে পাওনাদারকে প্রদত্ত ৩,৫২০ টাকার, পাওনাদারকে প্রদত্ত ৩,৫২০ টাকার চেক ভুলে নগদ বইতে ৩২৫০ টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? এখন দেখো, পাওনাদারকে আমি বেশি পরিশোধ করেছি, আমি পাওনাদারকে বেশি পরিশোধ করেছি, আমি কি করেছি? পাওনাদারকে বেশি পরিশোধ করেছি, কিন্তু আমার যে বই রয়েছে সেখানে দেখিয়েছে যে আমি আসলে কম পরিশোধ করেছি। তাহলে আমার নগদ টাকার পরিমাণ কমে যাবে, আরও বেশি কমিয়ে দেখাতে হবে, এটি আমরা বুঝছি। তো এটা আমাদের করার জন্য কি করতে হবে? দেখো, আমাদের কি করা যায়? আমরা প্রথমে হচ্ছে এক পাশে লিখে দিই, আমাদের ধরো এক পাশে লিখলাম আমরা ব্যাংক, এক পাশে কি লিখলাম? ব্যাংক, এবং এক পাশে লিখলাম হচ্ছে নগদ। তো আমরা যেহেতু চেক, আমরা যেহেতু ৩৫২০ টাকার হিসাব লিখছি, তো আমরা দুপাশেই ধরে নিব আমাদের ৪,০০০ টাকা অ্যাকাউন্টে আছে। আমাদের কত আছে? ৪,০০০ টাকা আছে। এখন আমরা যখন এই চেকটি কাউকে দিয়েছি তখন ব্যাংক কি করেছে? ওই চেক পাওয়ার পর আমাদের অ্যাকাউন্ট থেকে ৩৫২০ টাকা বা ৩,৫২০ টাকা মাইনাস করেছে। ফলশ্রুতিতে আমাদের ৪৮০ টাকা ব্যাংকে রয়েছে বর্তমানে। কিন্তু আমরা কি করেছি? নগদান বইতে ভুল করেছি। আমরা কি করেছি? নগদান বইতে এই কাজটি করেছি। তো এই কাজটি করার ফলে আমি নগদ বইতে, আমার কাছে যে বইটি রয়েছে সেটিতে ২,৫৫০ টাকা বাদ দিয়েছি, যেটি আরও বেশি বাদ দেওয়ার কথা ছিল। তো এখানে ৭৫০ টাকা, যেটি হচ্ছে একটি ভুল। তো এই ৭৫০ টাকা আমার থাকার কথা না, আমার থাকার কথা হচ্ছে এই ব্যালেন্সটি, অর্থাৎ ৪৮০। তো আমাদের এখানে কি রয়েছে? বেশি। তো এই যে বেশি থাকলো, এই বেশি থাকাকে আমাকে কি করতে হবে? কমিয়ে দেখাতে হবে, না হলে আমার এই যে ব্যাংকের সমান হবে না। তো আমি যখন কমাতে চাই, আমি কত কমাবো? ৪৮০ টাকা বানাতে গেলে এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা কিভাবে বিয়োগ করতে পারি? আমরা যদি এখানে ৪৮০ লিখি, নিচে ৪৮০, তো দেখো এইটা থেকে এখন যদি এটা বিয়োগ করো, 0, তারপরে তোমাদের 7, হাতে 1, হাতে 1, তাহলে 2, তাহলে 270 টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এই নিচেরটা না, নিচেরটা হচ্ছে আমাদের দুইটার ব্যালেন্স। এই যে নিচে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের এই ব্যালেন্সের সমান হলো। তাহলে এই ৪৮০ টাকা আমরা সমান করলাম, কিন্তু আমাদের উত্তর হবে এইটাই, যে কোনটা বিয়োগ করলে আমাদের ৪৮০ টাকা হবে, এটা আমাদেরকে বের করতে বলেছে। তো আমাদের ২৭০ টাকা বিয়োগ করলে এটা কি হবে? বিয়োগ। এটি কি হবে? এটি হবে হচ্ছে বিয়োগ। তাহলে আমাদের ২৭০ টাকা কি করতে হবে? বিয়োগ করতে হবে। কোথা থেকে বিয়োগ করতে হবে? ব্যাংক থেকে নাকি নগদান বই থেকে? অবশ্যই নগদান বই থেকে। যেহেতু নগদান বইতে আমরা ভুল করেছি, তো নগদান বইয়ের ব্যালেন্সটা ভুল আছে, আমরা নগদান বই থেকে বিয়োগ করব। তো যেটির অ্যান্সার হয়েছে সিতে। তাহলে সিতে দেখো কি হচ্ছে? নগদ বই থেকে ২৭০ টাকা বাদ দিতে হবে। এরপরে দেখো, ব্যাংক চার্জ ২৬০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৬২০ টাকা ডেবিট করা হয়েছে। নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের পার্থক্য কত হবে? এখন বলেছে সংশোধন করতে বলেনি, বরং পার্থক্য কত হবে, অর্থাৎ এই ভুল করার ফলে আমাদের দুই পাশের পার্থক্যটা কত এটি আমরা দেখাবো। তো দেখো ২৬০ টাকা এবং ৬২০ টাকার ভুল আমরা দুই পাশে লিখে নিই। ব্যাংক লিখলাম এক পাশে, এক পাশে আমরা লিখলাম নগদান বই। তো নগদান বই এবং ব্যাংক, তো আমরা ধরে নিলাম দুপাশে আমাদের ১,০০০ টাকা ব্যালেন্স আছে, ১,০০০ টাকা ব্যালেন্স আছে। তো এই যে ব্যাংক চার্জ করলে কি করবে? আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিবে, অর্থাৎ বিয়োগ করে দেখাবে। তো এই যে ব্যাংক চার্জ করলো ২৬০ টাকা, তো এর ফলে আমাদের ব্যাংকে কত টাকা আছে? ব্যাংকে আর টাকা আছে কত? ৭৪০ টাকা। কত আছে?
টাকা। তো এই যে 740 টাকা আমাদের ব্যাংকে আছে, এটা ঠিক আছে, কিন্তু আমরা নগদান বইতে ভুলক্রমে 620 টাকা ডেবিট করছি, মানে ডেবিট করা, এখন ডেবিট না ক্রেডিট এইদিকে একটু খেয়াল রাখতে হবে। তোমরা ডেবিট করেছো নাকি ক্রেডিট করেছো এদিকে একটু খেয়াল করতে হবে। তো ডেবিট, নগদান বইতে ডেবিট করা মানে যোগ করা, আর নগদান বইতে ক্রেডিট করা মানে হচ্ছে বিয়োগ করা। তো আমরা যোগ করেছি, আমরা বিয়োগ করব তা না করে বিয়োগ করব 260 টাকা, সেটি তো করেই নি, সেটি করেছি 620 টাকা এবং উল্টা বিয়োগের বদলে আরও যোগ করেছি। তো আমরা যোগ করলে কি হয় একটু দেখি, যেটা আসলে ভুল। এই 620 টাকা আমরা যোগ করলাম, ফলশ্রুতিতে আমাদের ব্যালেন্স এসে দাঁড়ালো 1620 টাকা। কত টাকা? 1620 টাকা। আচ্ছা, তো 1620 টাকা এটি হচ্ছে একটি ভুল অ্যামাউন্ট। আমাদেরকে করতে হবে যেটি, যে আমাদেরকে কিন্তু সংশোধন করতে বলেনি, সংশোধন করলে আমরা এখান থেকে মাইনাস করে দেখাতাম পূর্বের প্রশ্নের মতো, কিন্তু এখানে বলেছে আমাদের আসলে এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য কত, অর্থাৎ এই যে আমাদের যে দুইটা ব্যালেন্স 740 এবং হচ্ছে 1620, এটির পার্থক্য কত। তো পার্থক্য দেখাতে বললে আমরা হচ্ছে বিয়োগ করে দেখিয়ে দিব 740, তাহলে আমাদের বিয়োগ হবে, বিয়োগ করলে দেখো কত হয়, এখানে 6 আর 2 8, 8 আর 8 16, তাহলে 880 টাকা। দেখো 880 টাকা হচ্ছে আমাদের পার্থক্য, এটি হচ্ছে আমাদের পার্থক্য, এটি হচ্ছে আমাদের পার্থক্য। আর যদি সংশোধন চাইতো তাহলে আমাদের 740 টাকা বিয়োগ করে দেখাতে হতো। সংশোধন চাইলে কি হতো, আমাদের 740 টাকা বা এই 840 টাকা বিয়োগ করে দেখাতে হতো পূর্বের ম্যাথের মতো। তো এই প্রশ্নটাই আমাদের পার্থক্য চেয়েছে, এই জন্য অ্যান্সার নিচেরটা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে এ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এ। এই প্রশ্নের অ্যান্সার হবে এ। ওকে, এরপর দেখো ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 3000 টাকা। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স কত? 3000 টাকা। ক্যাশ বই অনুযায়ী ব্যালেন্স 3000 টাকা। ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি 1000 টাকা। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা জমাকৃত অথচ অমর্যাদাকৃত মানে এনএসএফ চেক। তো এনএসএফ চেক কি হয় তোমরা সবাই হয়তো ম্যাথ করেছো যারা, তারা হয়তো জানো। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত হবে? তো আমাদের নগদান বই দিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমাদের ব্যাংক বিবরণীর ব্যালেন্সে যেতে হবে। কি করতে হবে? ব্যাংক বিবরণীর ব্যালেন্সে যেতে হবে। তো নগদান বইতে দেখো 3000 টাকা আছে, আমরা 3000 টাকা দিয়ে শুরু করলাম। তো 3000 টাকা, এর পাশাপাশি দেখো ইস্যুকৃত চেক উপস্থাপন হয়নি। এখন ইস্যুকৃত চেক উপস্থাপন না হলে আমাদের সাধারণত ক্যাশ বইয়ের সাথে কোনো কিছু করতে হয় না। ক্যাশ বইয়ের সাথে কি করতে হয় না? কোনো কিছু করতে হয় না। কিসের সাথে করতে হয়? ব্যাংক বই থেকে মাইনাস করতে হয়। যেটি ব্যাংক বই থেকে মাইনাস করতে হয় সেটি আমরা নগদান বইয়ের সাথে যোগ করি। ব্যাংক বইয়ের সাথে যেটি মাইনাস করতে হয় সেটি নগদান বইয়ের সাথে কি করি? যোগ করি। ওকে, 1000 টাকা। এবার দেখো ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল। তো এই যে আদায়কৃত বিল, এটি আমরা কি করি? এটি আমরা কি করব? ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, এটি আমরা কি করি? এটি আমরা নগদান বইয়ের সাথে সাধারণত, যেহেতু আমরা জানি না ব্যাংক আদায় করেছে কোনো দেনাদারের কাছ থেকে টাকা, তো সেইটা আমরা জানি না, না জানার ফলে কি আমাদের কম থাকে, এর ফলে আমরা যোগ করে দিব। এটা কি করব? যোগ করব। এরপরে আমরা যোগ করব জমাকৃত অথচ এনএসএফ চেক। তো এনএসএফ চেক আমরা কি করি? এনএসএফ চেক হচ্ছে আমরা মাইনাস করি, নগদান বই থেকে মাইনাস করি। তো এই যে নগদান বইয়ের ব্যালেন্স দেওয়া আছে, আমরা একটু মাইনাস করব। আমরা হচ্ছে মাইনাস করব কত টাকা? এনএসএফ চেক 2000 টাকা মাইনাস করব। তাহলে দেখো তোমাদের কাছে কনফিউশন লাগতে পারে যে এই 1000 টাকা কেন যোগ করলাম, এই 1000 টাকা কেন যোগ করলাম। এই 1000 টাকা যোগ করলাম এই কারণে, যেহেতু আমাদের নগদান বই থেকে ব্যাংক বিবরণীর ব্যালেন্সে যেতে বলেছে, তাহলে আমাদেরকে সমন্বিত জেরের যে ফর্মুলা রয়েছে, যেটি আমাদের আসে না, এটা আসার কথা না, সমন্বিত জের বের করলে এটি আসতো না। যেহেতু আমরা এক ব্যালেন্স থেকে অন্য ব্যালেন্সে যাচ্ছি, তো এটি আমাদেরকে উল্টা কাজ করতে হবে এই একটা অ্যামাউন্ট নিয়ে। এটি আমাদের ব্যাংক থেকে বিয়োগ করতে হতো, আর ব্যাংক থেকে যেটি বিয়োগ হয় সেটি আমাদেরকে নগদান বই অনুযায়ী যোগ করতে হয় যদি একটি ব্যালেন্স থেকে আরেকটিতে যেতে হয়। আর যদি আমাদেরকে সমন্বিত জের বলতো তাহলে এই 1000 টাকার অ্যামাউন্টটি আসতো না। আচ্ছা, আমরা তাহলে যোগ বিয়োগ করে ব্যাংক বিবরণী ব্যালেন্সে চলে যাই। 3000 আর 1000 4000, 4000 আর 500 হচ্ছে আমাদের 4500 থেকে 2000 বাদ দিলে আমাদের অ্যান্সার আসে 2500 টাকা, যেটি হচ্ছে ব্যাংক বইয়ের ব্যালেন্স। তাহলে এই যে ব্যাংক বিবরণীর ব্যালেন্স বা ব্যাংক বইয়ের ব্যালেন্স বা পাস বইয়ের ব্যালেন্স হচ্ছে 2500 টাকা। কত টাকা? 2500 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। ওকে, এরপর দেখো নিচের কোন সমন্বয় দাখিলার ক্ষেত্রে বিপরীত দাখিলা দেওয়া যায়। তাহলে সমন্বয় দাখিলার ক্ষেত্রে বিপরীত দাখিলা তখনই দেওয়া যায়, বা সমন্বয়ের ক্ষেত্রে আয় ব্যয় আমরা জানি সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ হয়ে যায়, কিন্তু সমন্বয় দাখিলা থাকে সাধারণত সম্পদ এবং বকেয়া ব্যয় এবং হচ্ছে বকেয়া আয় বা অনুপার্জিত আয়ের জন্য। তো বকেয়া আয় ব্যয় এই ধরনের দায় এবং হচ্ছে সম্পদের জন্য আমরা দিতে পারি। তো দেখো এখানে কি বলছে, বকেয়া আয় এবং ব্যয়। বকেয়া আয় এবং ব্যয়, বকেয়া আয় মানে হচ্ছে সম্পদ, তাহলে আমরা সম্পদের জন্য সমন্বয় দাখিলা দিতে পারি। সম্পদের জন্য কি করতে পারি? দিতে পারি। দায়ের জন্যও দিতে পারি। তো এই দুটি ঠিক আছে। এরপর হচ্ছে শুরুতে ব্যয় হিসেবে লিপিবদ্ধ অগ্রপ্রদত্ত ব্যয় ও সম্ভার অব্যবহৃত আছে। তো সম্ভার অব্যবহৃত আছে, এটির মানে সম্পদ। তো সম্পদের সমন্বয় হতেই পারে। এরপর দেখো শুরুতে আয় হিসেবে লিপিবদ্ধ কিন্তু অনুপার্জিত আয়
অনুপার্জিত রয়েছে। তাহলে অনুপার্জিত আয়, অনুপার্জিত থাকা মানে হচ্ছে দায়। তাহলে আমরা জানি দায় এবং সম্পদের সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দেওয়া যায়। তাহলে এই সবগুলোতে বলছে দায় এবং সম্পদের কথা। তাহলে আমাদের 3টি অপশনই কারেক্ট আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ, উপরের সবগুলোই। অ্যান্সার কি হবে? উপরের সবগুলোই। ওকে, এরপর দেখো হিসাবকাল থেকে ক্লোজিং এন্ট্রি এর আওতাভুক্ত হবে নিচের কোন হিসাবসমূহ? ক্লোজিং এন্ট্রি মানে কি? ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। ক্লোজিং এন্ট্রি মানে কি? সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। এখন সমাপনী দাখিলার মাধ্যমে কি কি বন্ধ হয়? নিচের হিসাবকাল থেকে ক্লোজিং এন্ট্রির আওতাভুক্ত হবে নিচের কোন হিসাবসমূহ? তাই সমাপনী দাখিলা থেকে আমাদের বন্ধ হয় হচ্ছে আয় ব্যয় এবং এক মালিকানা বা অংশীদারির ক্ষেত্রে উত্তোলন এবং যৌথ মূলধনের ক্ষেত্রে লভ্যাংশ। তাহলে আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ, আয় ব্যয় উত্তোলন লভ্যাংশ। তো প্রথমটিতে দেখো সম্পদ, আমরা আগেই বলেছি সম্পদ দায় এবং হচ্ছে মালিকানা সত্ত্বে এগুলো বন্ধ হয় না। তো আমরা আসবাবপত্র, জমি, অবচয়, অবচয় একটি ব্যয়, এটি বন্ধ হয়, কিন্তু এখানে যেহেতু সম্পদ রয়েছে সম্পদের কারণে আমরা কি করতে পারছি না, এটিকে ক্লোজ করতে পারছি না। তাহলে আমাদের অপশন এ বাদ। এবার দেখো অবচয়, বেতন, কমিশন, এখানে তিনটি কি? খরচ বা আয়, খরচ বা আয়। এই যে কমিশন আমাদের আয় হতে পারে, বেতন এবং অবচয় হচ্ছে ব্যয়। তাহলে আয় ব্যয় উত্তোলন হিসাব হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের এটির অ্যান্সার বি। তারপরে আমরা অন্য অপশনগুলো দাগানোর পূর্বে খেয়াল করব। এরপর দেখো ক্রয় বিক্রয় ঠিক আছে, আয় ব্যয় হিসাব তো এই দুটি বন্ধ হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু যন্ত্রপাতি রয়েছে যন্ত্রপাতির কারণে আমরা এটি বন্ধ করতে পারবো না, এটি হচ্ছে সম্পদ। তাহলে অপশন সিও বাদ। এরপর দেখো পুঞ্জীভূত অবচয়, বকেয়া বেতন, পুঞ্জীভূত অবচয়, বকেয়া বেতন, অগ্রিম আয়। দেখো এখানে অগ্রিম আয় মানে হচ্ছে দায়, এখানে বকেয়া বেতন মানে হচ্ছে বকেয়া বেতন মানে হচ্ছে তোমাদের দায়, এবং পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটি বিপরীত সম্পত্তি। তাহলে সম্পদ, দায় এগুলো এবং মালিকানা সত্ত্ব, সম্পদ, দায় এবং কি মালিকানা সত্ত্ব এগুলো বন্ধ করা যায় না। তাহলে আমাদের অপশন ডিও বাদ। তাহলে আমাদের অ্যান্সার হবে বি। এই প্রশ্নের অ্যান্সার বি হবে। আমরা একটু অপশনগুলো খেয়াল করবো, অনেক সময় উপরে সবগুলো থাকে, উপরের কোনোটি নয় থাকে, তোমরা একটি দেখে দাগিয়ে দাও, তো এই ভুলগুলো করা যাবে না। এই জন্য আমি অপশনগুলো সবগুলো একটু ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো 12,800 টাকার বেতন হিসাবের বইতে লেখা হচ্ছে 18,200 টাকা, সংশোধনী এন্ট্রি কি হবে? দেখো আমাদের লেখার কথা ছিল 12,800 টাকা, যেটি বেতনের বইতে আমরা 18,200 টাকা লিখেছি। তাহলে আমাদের বেতনের বইতে আমরা টাকা বেশি ব্যয় হিসেবে, বেতন একটি ব্যয় হিসাব যেটি আমরা বেশি দেখিয়ে ফেলেছি। তো আমাদের কি করতে হবে? বেতন কমাতে হবে। এখন বেতন তো ডেবিট, কমাতে গেলে আমাদেরকে ক্রেডিট করতে হবে। এর বিপরীতে আমরা কি করতে পারি? তো আমরা যখন এই ভুলটা করেছিলাম তখন আমরা কি লিখেছিলাম? বেতন ডেবিট, নগদান ক্রেডিট, অর্থাৎ নগদ টাকা কম দেখিয়ে ফেলেছি, তো নগদ আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এখন আমরা নগদান লিখব ডেবিট, কি লিখব? ডেবিট, নগদান লিখব ডেবিট, এবং বেতন যেহেতু বেশি দেখিয়ে ফেলেছি বেতনটাকে আমরা ক্রেডিট করে দিব। এখন কত টাকা ক্রেডিট করব? এই যে এই দুইটার পার্থক্য যেটা আছে সেটা আমরা ক্রেডিট করব। এখন এখানের পার্থক্য কত আছে দেখো, 18,200 থেকে তোমরা যদি 18,200 থেকে যদি 12,800 বিয়োগ করো, 18,200 মাইনাস কি 12,800, ওকে, তাহলে 18,200 মাইনাস 12,800, তাহলে কত হয়? 5,400 টাকা। তাহলে 5,400 টাকা হবে উভয় ক্ষেত্রে, 5,400 টাকা, 5,400 টাকা। তো দেখো কোথায় 5,400 আছে? তো 5,400 দেখো এখানে ডেবিটে আছে বেতন, যেটি হবে না, আমাদের ক্রেডিটে থাকতে হবে বেতন। তো বেতন হচ্ছে আমাদের ক্রেডিটে আছে এখানে 5,400, এখানে ক্যাশ মানেই হচ্ছে নগদান। তাহলে আমাদের এই অপশনটা ঠিক আছে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে? অপশন ডি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা 12 নং এমসিকিউতে চলে যাই। একটি দায় হিসাবের জের 22,000 টাকা, একটি দায় হিসাবের জের 22,000 টাকা, যা রেওয়া মিলে ডেবিট কলামে 20,000 টাকায় লিপিবদ্ধ করা হয়েছে। অন্য সকল হিসাবের সঠিক কলামে বসালে রেওয়া মিলে 2 কলামের পার্থক্য কত হবে? এটি দায় হিসাবের জের হচ্ছে 22,000 টাকা, যা রেওয়া মিলে ডেবিট কলামে 20,000 টাকা লেখা হয়েছে। তাহলে দেখো আমাদের দায় হিসাবের জের হয় হচ্ছে ক্রেডিট, দায় হিসাবের জের কি হয়? ক্রেডিট। আমরা সেটিকে ডেবিট করে ফেলেছি এবং অ্যামাউন্টও ভুল করেছি। তো এই যে অন্য সব হিসাব যদি ঠিক থাকে, দুই পাশের পার্থক্য যদি আমরা করতে চাই, একটি হিসাব দায় যেটি আমাদের ক্রেডিটে লেখার কথা ছিল সেটা তো আমরা লিখিনি, বরং উল্টা আমরা ডেবিটে আরও 20,000 টাকা বেশি দেখিয়ে ফেলেছি। তো এই দুইটার পার্থক্য নির্ণয় করতে চাইলে আমাদেরকে এই দুটি অ্যামাউন্ট অর্থাৎ ভুল অ্যামাউন্ট দুটি যোগ করতে হয়। তাহলে আমাদের দেখো 22,000 যোগ 22,000 যোগ 20,000, তাহলে এটি নির্ণয় করলে আমরা আসলে এই দুটি যদি যোগ করি তাহলে আমরা পার্থক্যটা পাই। কত কি পাই? পার্থক্য পাই। তাহলে দেখো পার্থক্য আসছে 42,000 টাকা। কত টাকা? 42,000 টাকা। ওকে, তো 42,000 টাকা হচ্ছে আমাদের দুই পাশে পার্থক্য, যেটি অপশন ডিতে রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি। এরপরে দেখো যন্ত্রপাতির মেরামত ব্যয় মেশিনারি হিসাবে ডেবিট করা হয়েছে, ভুল সংশোধনের জন্য জাবেদা কি হবে? তাহলে দেখো যন্ত্রপাতির মেরামত ব্যয়, যন্ত্রপাতির মেরামত ব্যয়, এ ধরনের যখন ছোটোখাটো মেরামত আসে সেটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। সেটি কি? মুনাফা জাতীয় ব্যয়। সেটিকে আমরা মূলধন জাতীয় অর্থাৎ মেশিনারি হিসাবে লিখে ফেলেছি। তো এটি হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়।
ভুল সংশোধনের জন্য জাবেদা কি হবে? এখন এই যে জাবেদা আমরা কি করব, যন্ত্রপাতির মেরামত ব্যয়কে আমরা যন্ত্রপাতি বা মেশিনারি হিসেবে দেখিয়েছি, তো মেশিনারি আমাদের বেশি দেখানো হয়ে গেছে, আর এদিকে আমরা হচ্ছে মেরামত ব্যয়টা দেখাই নাই। তাহলে আমরা মেরামত হিসাবকে কি করব, মেরামত হিসাব যেহেতু দেখাই না, এটা আমাদের ডেবিট করতে হবে। মেরামত ব্যয় ডেবিট, এবং হচ্ছে মেশিনারি হিসাব আমরা বেশি দেখিয়েছি, তো মেশিনারিকে আমাদেরকে করতে হবে ক্রেডিট। মেশিনারি হিসাব ক্রেডিট, মেশিনারি হিসাব কি ক্রেডিট। তো এটা দেখো কোথায় আছে, মেরামত ব্যয় ডেবিট, এই যে এখানে দেখো মেরামত ব্যয় আছে ডেবিট, মেশিনারি ক্রেডিট, তাহলে আমাদের অ্যান্সার হবে বি। এই প্রশ্নের অ্যান্সার কি হবে, বি। ওকে, এরপর দেখো নগদ 12,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো, এটি কোন ধরনের পরিবর্তন? আচ্ছা, আমরা হিসাব সমীকরণ যখন করেছি তখন দুই ধরনের পরিবর্তন পড়েছি, একটি নিট বা পরিমাণগত পরিবর্তন আর একটি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। এখন নিট বা পরিমাণগত পরিবর্তন হচ্ছে যখন আমাদের এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়ে, তখন সেটিকে আমরা বলি, সেটিকে আমরা কি বলি, সেটিকে আমরা গুণগত পরিবর্তন বলি। আর যখন দুপাশে প্রভাব পড়ে সেটিকে আমরা বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। এখন আমরা দেখব এই এন্ট্রির ফলে আমাদের এক পাশে প্রভাব পড়লো নাকি দুপাশে প্রভাব পড়লো। তো আমরা একটু লিখি এ ইকুয়াল টু এল প্লাস ওই, তো এ ইকুয়াল টু এল প্লাস ওই লিখলাম। এখন এই যে নগদ টাকা দিয়ে যখন আমরা মেশিন ক্রয় করলাম তখন আমাদের নগদ টাকা কমে গিয়েছে, অর্থাৎ এ কমেছে, এ মাইনাস হয়েছে। আবার একই সাথে যে মেশিন যে ক্রয় করলাম এটি একটি স্থায়ী সম্পদ, ফলশ্রুতিতে আমাদের এ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো একবার এই সমীকরণের ক্ষেত্রে একবার এ মাইনাস হলো আর একবার কি হলো, এ প্লাস হলো। তো এই যে 12,000 টাকা একবার মাইনাস এবং হচ্ছে একবার কি হলো, এই কলামের ভিতরেই অর্থাৎ এই ইকুয়ালটির বাম পাশেই আমাদের আবারও 12,000 টাকা কি হইলো, প্লাস হইলো। তাহলে আমাদের এক পাশে প্রভাব পড়ছে, এক পাশে প্রভাব পড়লে সেটিকে আমরা বলি গুণগত বা কাঠামোগত, সেটিকে আমরা কি বলি, গুণগত বা কাঠামোগত পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। তাহলে এখানে দেখো গুণগত বা কাঠামোগতর ভিতর কি আছে, এখানে বি আছে, কাঠামোগত আছে, আর তোমরা এটার অপর নাম গুণগত লিখে নিতে পারো। আর যদি দুপাশে প্রভাব পড়তো, দুপাশে যদি প্রভাব পড়তো তাহলে আমরা বলতাম নিট বা পরিমাণগত, কি বলতাম, নিট বা পরিমাণগত। এখানে যেহেতু এক পাশে প্রভাব পড়েছে তাহলে আমরা বলবো কাঠামোগত বা গুণগত, যেটি অ্যান্সার বিতে রয়েছে। ওকে, এরপরে দেখো বছরের শুরুতে হুদা কোম্পানি লিমিটেডের মোট সম্পদ 8 লক্ষ টাকা, দায় 5 লক্ষ টাকা। বছরের মধ্যে মোট দায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ইকুইটি বা মালিকানা সত্ত্ব, ইকুইটি মানে কি, ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্ব 70,000 টাকা হ্রাস পেয়েছে। বছর শেষে মোট সম্পদের পরিমাণ কত? এ ধরনের অঙ্ক আসলে সারা বছরে বা বছর জুড়ে যে হ্রাস বা বৃদ্ধি পেয়েছে এটি আমরা প্রথমে ক্যালকুলেশন করব, এবং শেষে যে আমাদের শুরুতে যে সম্পদ দায় বা মালিকানা সত্ত্ব থাকবে সেটির সাথে যোগ বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো এখানে দেখো আমাদের শুরুটা প্রথমে কাজ না, আমাদের প্রথমে বছর শুরুর কাজটা আমরা শেষে করব। তো আমাদের সম্পদের পরিমাণ, বছর শেষে সম্পদের পরিমাণটা বের করতে বলেছে। তো আমরা আগে দেখি এই ইকুয়াল টু এল প্লাস ওই এর উপর কী প্রভাব পড়ে সারা বছর জুড়ে। তো আমাদের দেখো প্রথমে বলেছে বছরের মোট দায় 1 লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখলাম এখানে 1 লক্ষ টাকা, আমি সংক্ষেপে 3টি শূন্য বাদ দিয়ে নিচ্ছি। এরপর দেখো ইকুইটি হচ্ছে 70,000 টাকা হ্রাস পেয়েছে, তাহলে ইকুইটি হচ্ছে আমাদের 70,000 টাকা হ্রাস পেয়েছে। এখন আমাদের এখানে যেহেতু এ রয়েছে তো এর সাথে আমাদের এই দুটি ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা একটু পরিবর্তনটা দেখি, এখানে দেখো 100 প্লাস, তার থেকে যদি -70 বাদ দিই তাহলে আমাদের +30 থাকে, অর্থাৎ আমাদের সম্পদ 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সারা বছর জুড়ে কি হয়েছে, সম্পদ 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন বছরের শুরুতে সম্পদ কত ছিল, 8 লক্ষ টাকা, শুরুতে ছিল 8 লক্ষ টাকা, শুরুতে কত ছিল সম্পদ, শুরুতে সম্পদ ছিল 8 লক্ষ টাকা, তার সাথে কি হয়েছে আমাদের 30,000 টাকা, 30,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 30,000 টাকা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 8,30,000 টাকা, 8 লক্ষ কি 30,000 টাকা আমাদের অ্যান্সার। তাহলে 8,30,000 টাকা অপশন সিতে রয়েছে, তো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর দেখো যৌথ মূলধনী কোম্পানির কোন ধরনের হিসাবে ডেবিট উদ্বৃত্ত হয়? তাহলে দেখো আমরা জানি 3টি হিসাবের ক্ষেত্রে আয় ব্যয় এবং উত্তোলন, এই 3টি হিসাব ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করা হয়, এবং পাশাপাশি আমাদের যে ব্যয় এবং উত্তোলন হিসাবে যে হচ্ছে ডেবিট হয়, পাশাপাশি দায়, আয় এবং মালিকানা সত্ত্ব হচ্ছে ক্রেডিট হয়। আমি একটু লিখে দিই তোমাদের জন্য, দেখো আয় দায় আমি যদি একটু লিখি, ব্যয় এবং উত্তোলন, ব্যয় উত্তোলন এবং সম্পদ, ব্যয় উত্তোলন এবং সম্পদ ডেবিট, এই 3টি কি ডেবিট। ওকে, তো এই উত্তোলনের পাশে আমরা যৌথ মূলধনের ক্ষেত্রে আমরা কি লিখি, লভ্যাংশ লিখি। যৌথ মূলধনিতে তো উত্তোলন করা যায় না, লভ্যাংশ পায়। আচ্ছা, এরপরে দেখো ক্রেডিটের ক্ষেত্রে কি হয়, ক্রেডিটের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করি, ক্রেডিটের ক্ষেত্রে আমরা লিখি আয় দায় এবং মালিকানা সত্ত্ব, কি লিখি, আয় দায় এবং
মালিকানা সত্ত্ব বা ওই লিখি আমি সংক্ষেপে ওনার্স ইকুইটি। তা দেখো আমাদের এইখান থেকে কি আছে ডেবিটে, তো ডেবিটে আমাদের দেখো প্রথমেই লভ্যাংশের কথা আছে, এই যে দায় পরিশোধিত মূলধন বা মূলধন মানে এবং সংরক্ষিত আয় হচ্ছে আমাদের রেভিনিউ, যেটি হচ্ছে ওইয়েরই একটা অংশ। তাহলে আমাদের এই তিনটি, এই যে প্রথম তিনটি হচ্ছে আমাদের জন্য বাদ, এই প্রথম তিনটি আমাদের বাদ, এখানে আমি ক্রস দিয়ে দিই। ওকে, আর লভ্যাংশ দেখো এখানে ডেবিটে আছে, তো লভ্যাংশ যদি ডেবিটে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আমাদের অ্যান্সার কি হবে? এ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার আমাদের এ। ওকে, এরপর দেখো ধারে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা এবং বহন খরচ 1,000 টাকা, মুনাফা জাতীয় খরচ এবং মূলধন জাতীয় খরচ কত? মুনাফা জাতীয় এবং হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করতে বলেছে। দেখো আসবাবপত্র যখন আমরা ক্রয় করি সেই আসবাবপত্র ব্যবহার উপযোগী, অর্থাৎ বাড়িতে আনার পর ব্যবহার শুরু করার পূর্ব পর্যন্ত যত ব্যয় হয় বা যে কোনো ধরনের স্থায়ী সম্পদের ক্ষেত্রে ব্যবহার উপযোগী করার পূর্ব পর্যন্ত যাবতীয় ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন এই যে আসবাবপত্র ক্রয় করেছি এর সাথে বহন খরচ আছে, তো বহন খরচটা আমাদের কি মূলধন জাতীয় ব্যয়ের সাথে যোগ হবে। তো আমাদের এই যে বহন খরচটাকে আমরা মুনাফা জাতীয় হিসেবে দেখাতে পারবো না, বরং এটি হচ্ছে যতক্ষণ না আমরা ব্যবহার শুরু করছি ততক্ষণ আমাদের এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এবং ব্যবহার শুরু করার পর অবচয় অবলোপন এগুলো হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের এখানে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 0, এখানে মুনাফা জাতীয় ব্যয় কত? 0, এবং মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 30 আর 1 31,000 টাকা। কত টাকা? 31,000 টাকা। তাহলে আমাদের যেটিতে 0 এবং 31,000 আছে সেটি হচ্ছে আমাদের অ্যান্সার, যেটি হচ্ছে অপশন ডিতে। ওকে, এরপর দেখো রেওয়া মিলে অনুপার্জিত আয় ক্রেডিট দেখানো হয়েছে 75,000 টাকা। কত টাকা? 75,000 টাকা, যার মধ্যে চলতি বছরে অর্জিত আয় 50,000 টাকা। চলতি বছরে অর্জিত আয় কত? 50,000 টাকা। সমন্বয় দাখিলা কি হবে? তাহলে দেখো অনুপার্জিত আয় ছিল আমাদের 75,000, এবছর আয় করে ফেলেছি আমরা 50,000 টাকা। তাহলে আমাদের অনুপার্জিত আয় কমে গেলে অনুপার্জিত আয়কে আমাদেরকে ডেবিট করতে হয়, এবং পাশাপাশি যে কোনো ধরনের আয় হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের এই যে এটাকে সমন্বয় করতে হবে 50,000কে, তাহলে আমরা অনুপার্জিত আয়টাকে ডেবিট করে দেবো। দেখো অনুপার্জিত আয় কোথায় ডেবিটে আছে? অনুপার্জিত আয় ডেবিটে আছে দুই জায়গায়, একটিতে হচ্ছে 25 আর একটিতে 50। আমাদেরকে সমন্বয় করতে বলেছে 50,000 টাকাটা, তো আমরা এইটাকে নিচ্ছি, এবং পাশাপাশি দেখো আয় হিসাব ক্রেডিট আছে এখানে 50,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। আমাদের অ্যান্সার কি হবে? এ। আমি আর যাবে তা করলাম না, এখানে করাই আছে এজন্য আমি আর করলাম না। ওকে, অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো যদি সমন্বয়ে 2,500 টাকা বকেয়া বেতন খরচ লিপিবদ্ধ করা বাদ পড়ে সেক্ষেত্রে কি হবে? দেখো বকেয়া বেতন হচ্ছে আমরা জানি একটি দায়, বকেয়া বেতন একটি চলতি দায়। তাহলে আমরা যদি এটি বাদ দিই তো এই দায়টা আমাদের কি হবে? কম দেখানো হবে। দায়টা কি হবে? কম দেখানো হবে। এখন দায় যখন কম দেখানো হবে তখন কি হবে? সম্পদ বা হচ্ছে যে আয় বেশি দেখানো হবে। দায় যখন আমাদের কম দেখানো হবে, এই যে বেতন মানে হচ্ছে একটি খরচ, তো খরচ আমরা যখন কম দেখানো তখন আমাদের কি হবে? আয় বেশি দেখানো হবে। তখন আমাদের কি হবে? আয় বেশি দেখানো হবে। তাহলে দেখো এখানে বলছে খরচ কম দেখানো হবে, খরচ আমাদের কম দেখানো হবে, ঠিক আছে। দায় কম দেখানো হবে, এটিও আমরা পেয়েছি। আর নিট আয় বেশি দেখানো হবে, এটিও আমরা পেয়েছি। তাহলে আমাদের আয় বেশি হওয়া মানে খরচ কম দেখানো, খরচ কি করা? কম দেখানো। তাহলে তিনটি অপশনই ঠিক আছে। তাহলে কোনো একটি দেখেই হুট করে অ্যান্সার করে দেওয়া যাবে না, সবগুলো অপশন একটু খেয়াল করতে হবে। সবগুলো অপশনই একটু খেয়াল করবা। পরীক্ষার সময় তোমরা উত্তেজিত হয়ে যাও যে এইটা মনে হয় অ্যান্সার, তাহলে এটাই দাগাই দিই। অপশন এতে তো অনেক তোমাদেরকে এমনভাবে প্রশ্ন সেট আপ করে দু একটা যে তোমাদেরকে একটু লোভ দেয়, একটু প্রলুব্ধ করে যে হচ্ছে অপশন এতে এমন একটা অ্যান্সার দিব যে এটা দেখলে অ্যান্সার দাগানো হয়ে যাবে। পরে দেখবা যে উপরের সবগুলো এমন বা অল অফ দ্য অ্যাবভ এরকম আছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। আবার সবগুলো থাকা মানেই সবগুলো অ্যান্সার হবে এমন না, তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বুঝে অ্যান্সার করার ট্রাই করতে হবে। খুব বেশি প্যানিক হওয়া যাবে না এক্সাম হলে, হতাশা যেন কাজ না করে, খুব বেশি চাপ বা হতাশা নিয়ে এক্সামে যাবা না, বরং পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিয়ে, এবং হচ্ছে খাওয়া দাওয়া করে, এবং হচ্ছে নামাজ পড়ে, সর্বোপরি নামাজের কথা আমি বলবো, নামাজ পড়ে তোমরা পরীক্ষা দিতে চাও, এবং হচ্ছে তোমাদের মানে পরীক্ষার আগে উত্তেজিত না হয় বরং স্বাভাবিক কাজগুলো চালিয়ে যাও, তাহলে তোমাদের জন্য বেটার হবে। এরপর দেখো আমরা 20 নং এমসিকিউতে যাই। মেসার্স অ্যান্ড কোংয়ের রেওয়া মিলে প্রদর্শিত সমাপনী মজুত পণ্যের মূল্য 30,000 টাকা, এটি হিসাবভুক্ত হবে কোথায়? আচ্ছা, মেসার্স অ্যান্ড কোংয়ের রেওয়া মিলে প্রদর্শিত সমাপনী মজুত পণ্য হচ্ছে 30,000 টাকা। তাহলে দেখো সমাপনী মজুত পণ্য আমরা দেখো বিক্রিত পণ্যের ব্যয় করার সময় সমাপনী মজুত পণ্যকে বাদ দিই, তাহলে ক্রয় বিক্রয় হিসাবের ক্ষেত্রে, বা তোমরা যদি অবিরত মজুত পদ্ধতি, তোমরা দুইটা পদ্ধতি দেখছো, একটা হচ্ছে কালান্তিক বা কালীন পদ্ধতি, আরেকটি হচ্ছে অবিরত মজুত পদ্ধতি। অবিরত মজুত পদ্ধতিতে কি করতে হয়? এই যে সমাপনী মজুত পণ্যকে ক্রয় বিক্রয়ের সাথে সাথে লিপিবদ্ধ, অর্থাৎ যোগ বিয়োগ করতে হয়, ক্রয়ের সময় যোগ করতে হয় আর বিক্রয়ের সময় বিয়োগ করতে হয়। তাহলে আমরা অবিরত মজুত পদ্ধতির আলোকে বলতে পারি এটি ক্রয় বিক্রয় হিসাবে যাবে। কোথায় যাবে?
ক্রয় বিক্রয় হিসাবে যাবে। এবং পাশাপাশি তোমরা যদি বলো যে সমাপনী মজুত পণ্য একটি চলতি সম্পদ, তো চলতি সম্পদ যদি হয়ে থাকে সেটি কোথায় যাবে? উদ্বৃত্তপত্র, ব্যালেন্স শিট বা আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী রয়েছে সেখানে যাবে। তাহলে উদ্বৃত্তপত্রে যাবে। আর লাভ ক্ষতি হিসাবে এটি যাবে না, লাভ ক্ষতি মুনাফা সংক্রান্ত ব্যাপার, এটি যাবে না। তাহলে আমরা বলতে পারি অপশন এ এবং সিতে যাবে, অপশন এ এবং সিতে যাবে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কোনটা? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ এ এবং সি মিলে যে হয় ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। এই প্রশ্নের অ্যান্সার কি? ডি। ওকে, এরপরে দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে হচ্ছে তোমাদের 25 মার্কের হিসাব বিজ্ঞান থাকে 1.25 করে, অর্থাৎ 1.25 করে তোমাদেরকে 20টি প্রশ্নের অ্যান্সার করতে হবে হিসাব বিজ্ঞানে। সে ধরনের টপিক ভিত্তিক পূর্বে আমরা সাজেশন দিয়েছিলাম কী কী টপিক করবা, সেই টপিকের উপর ভিত্তি করে আজকে তোমাদেরকে একটা সংক্ষিপ্ত ক্লাস নিলাম 20টি এমসিকিউর উপর। কেমন হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের হিসাব বিজ্ঞানের পরীক্ষা, এখান থেকে হুবহু কমন আসবে এমন নিশ্চয়তা দিচ্ছি না, বরং এই টপিকগুলো করে গেলে বা এই টপিক নিয়ে একটু ধারণা নিয়ে গেলে তোমাদের জন্য অ্যান্সার করার সুবিধা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক তোমাদেরকে ভালো সাজেশন দেওয়ার। তো সেটির প্রচেষ্টা থেকে স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে আজকে হিসাব বিজ্ঞানের 20টা এমসিকিউ আমরা দেখালাম। আমি বলেছি ক্লাসের শুরুতে, আমি তোমাদেরকে বলেছি যে আমরা ফিনান্সের একটি রিভিউ ক্লাসও তোমাদেরকে দিব। তো ফিনান্সের জন্য তোমাদের যে এবছর যুক্ত হয়েছে, বিশেষ করে আমি আরও একটি কথা বলি যে এবছর ফিনান্স এবং মার্কেটিং যুক্ত হচ্ছে, যেখান থেকে তোমাদেরকে একটিতে অ্যান্সার করতে হবে। তো ফিনান্স নিয়ে অনেকেই হয়তো ভয়ে আছো যে হচ্ছে কি হতে পারে। তো আমরা ফিনান্স নিয়ে বেশি ভয় না পেয়ে বরং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে ফিনান্সের যা যা আসতে পারে সেই টপিকগুলো একটু দেখে যেতে হবে, আমরা সেটি একটু দেখার চেষ্টা করব। তার পূর্বে তোমাদেরকে আরও কয়েকটি কথা আমরা বলে নিতে চাই। তো এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা তোমরা। এক্সাম হলে, তখন হিসাব বিজ্ঞান করানোর সময় আমি বারবার বলছিলাম যে এক্সাম হলে প্যানিকড হওয়া যাবে না। পাশাপাশি তোমাদেরকে এই টপিকগুলো একটু পরীক্ষার আগের দিন, যেহেতু একটা দিন সময় পাচ্ছ, তোমরা একটু রিভিউ করে গেলে ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তো আমি ফিনান্সের তোমাদের একটি রিভিউ ক্লাস নিয়ে, অর্থাৎ ফিনান্সে কোন ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবং কী কী টপিক তোমরা দেখে যাবা এবং কোন ধরনের ম্যাথ প্র্যাকটিস করবা সেই বিষয়ে কথা বলে তোমাদেরকে একেবারে খুব দ্রুতই আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। তো আমাদের ফিনান্সের কী কী আসে একটু দেখো। ফিনান্সের ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ফিনান্স ও ব্যাংক, যে কথাটি আরেকটু বলছিলাম যে এবছর প্রথমবারের মতো কিন্তু যুক্ত হয়েছে ফিনান্স। তো ফিনান্স, ব্যাংকিং ও বিমা থেকে তোমাদেরকে পড়তে হবে। একটি সাজেশনও আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে দিয়েছি। তো আজকে এই ক্লাসটির মাধ্যমে তোমাদের সেই সম্পর্কে আরও বেশি তোমরা ক্লিয়ার ধারণা পাবা আসলে। তো আমরা আমাদের ফিনান্স সাজেশনমূলক ক্লাসটি 100% রিভিশন ক্লাসটি তোমাদের জন্য শুরু করছি। তো ফিনান্সে আমি 12টি এমসিকিউ দেখাবো। তো প্রথমে দেখো, প্রকল্প অর্থায়নের উত্তম বিবেচ্য বিষয় কোনটি, অর্থাৎ কোন প্রকল্পে আমরা অর্থায়ন করব, ইনভেস্ট করব, কোন প্রকল্পে আর কি আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে বা মূলধন বাজেটিং ডিসিশনের ক্ষেত্রে আমরা কোন প্রকল্পকে অগ্রাধিকার দিব, সেই বিষয়টি তোমাদের কাছে জানতে চেয়েছে। তো উত্তম বিবেচ্য বিষয় কি? আয় কম ব্যয় বেশি। যদি ব্যয় হয় সেই প্রকল্প তো আমরা নিবই না। ঝুঁকি বেশি, ব্যয় বেশি। দেখো, ব্যয় বেশি হলে আমরা সেই প্রকল্প নিব না। আচ্ছা দেখো, ঝুঁকি কম, আয় বেশি। যে প্রকল্পে ঝুঁকি কম থাকবে এবং আয় বেশি থাকবে সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য। এরপর বলছে ঝুঁকি বেশি, আয় কম হলে আমরা সেটির দিকে যাব না। তাহলে আমাদের অ্যান্সার হবে সি। আমাদের অ্যান্সার হবে কি? সি। ওকে, এরপর দেখো, কোম্পানির বিভিন্ন সিকিউরিটিজের দাবি পরিশোধের ক্ষেত্রে নিচের কোন অগ্রাধিকার তালিকাটি সঠিক, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে আমরা কাদের দায় আগে পরিশোধ করব। তো তোমরা জানো যে হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানের পাওনাদার যারা আছে, প্রতিষ্ঠানের পাওনাদারকে অর্থ পরিশোধ করতে হয়, এরপরে অগ্রাধিকার শেয়ার, এরপরে সাধারণ শেয়ার এবং সর্বশেষ বিলম্বিত শেয়ার। তো আমরা দেখি এখানে কি আছে। এখানে দেখো সাধারণ শেয়ার প্রথমে বলেছে, তো সাধারণ শেয়ারদের আমরা জানি শেষের দিকে থাকে, তো এটা বাদ। এরপর বলছে বন্ড মানে হচ্ছে ঋণপত্র। বন্ডকে তোমরা ঋণপত্র বলতে পারো, অর্থাৎ এটিকে সরাসরি দায় বলতে পারি আমরা। তো ঋণপত্র প্রথমে ঠিক আছে, এরপরে আমরা অগ্রাধিকার শেয়ার, এরপরে সাধারণ শেয়ার, অর্থাৎ সবগুলো ঠিক আছে। এরপরে যদি কিছু থাকে সেটি হতে পারে বিলম্বিত বা প্রবর্তকের শেয়ার। কি হতে পারে? বিলম্বিত বা প্রবর্তকের শেয়ার। বিলম্বিত বা প্রবর্তকের শেয়ার। আমি একটু ভালো করে লিখি তোমাদের জন্য, প্রবর্তকের শেয়ার। ওকে, প্রবর্তকের শেয়ার। এরপর দেখো, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ড। এরপরে বলছে অগ্রাধিকার শেয়ার, তারপরে সাধারণ শেয়ার, তারপরে বন্ড। তো বন্ড থাকার কথা প্রথমে, সাধারণ শেয়ার থাকার কথা শেষে, এই অপশনটাও ভুল আছে। এরপরে বলছে অগ্রাধিকার শেয়ার, বন্ড এবং সাধারণ শেয়ার। অগ্রাধিকার শেয়ারকে আগে দিব, তার আগে দিতে হবে অবশ্যই বন্ডকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের অ্যান্সার হচ্ছে বি। আমাদের এই প্রশ্নের অ্যান্সার কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরে দেখো, অর্থের চাহিদার তুলনায় যোগান বেশি হলে তাকে কি বলে? যখন বাজার বলতে কি, ফিনান্সের ক্ষেত্রে আমরা বাজার বলতে মুদ্রা বাজার এবং হচ্ছে
মূলধন বাজার, এই দুইটা বুঝি। তো এই মুদ্রা বাজার এবং মূলধন বাজারের ক্ষেত্রে যখন এই বাজারে মুদ্রা বাজারে এবং মানি মার্কেট এবং হচ্ছে ক্যাপিটাল মার্কেটে যখন টাকার পরিমাণ বেশি থাকে সেটিকে আমরা বলি কি, সেটিকে আমরা বলি মুদ্রাস্ফীতি। সেটিকে আমরা কি বলি, ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। সেটিকে আমরা কি বলি, চাহিদার তুলনায় অর্থের যোগান বেশি হলে সেটিকে আমরা কি বলি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, বা কি বলি, ইনফ্লেশন। ওকে, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, এ। ওকে, এরপর দেখো, স্নেহা একটি বৃত্তি তহবিল থেকে প্রতি বছর 2000 টাকা করে বৃত্তি পান। যদি উক্ত তহবিলটি বার্ষিক 10% হারে, কত হারে, 10% হারে বিনিয়োগযোগ্য হয়, তাহলে এর বর্তমান মূল্য কত হবে? তাহলে আমাদের একটি তহবিল দিয়ে দিয়েছে, তো এই তহবিল হচ্ছে প্রতি বছর পাচ্ছে, তাহলে আমরা বুঝতে পারছি এটি একটি বার্ষিক বৃত্তি। এবং এই বার্ষিক বৃত্তি দেখো কতদিন ধরে পাবে এমন কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, তাহলে আমরা বলতে পারি যে চিরস্থায়ী বার্ষিক বৃত্তি। তো চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে এ ডিভাইডেড বাই আই। তো এখানে এ আছে হচ্ছে 2000 টাকা, এ আছে 2000 টাকা, আই আছে 10%। তাহলে আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারছি যে এ হচ্ছে উপরে দিলাম 20,000 এবং আই হচ্ছে 10%, 10% মানে 10/100 বা 10/100। তাহলে 20,000-এর নিচে একটি ভগ্নাংশ আছে, আমরা উল্টিয়ে গুণ করব। তো উল্টিয়ে একটু গুণ করে উপরে 100 দিয়ে দাও এবং নিচে 10% দিয়ে দাও। তাহলে দেখো কত আসে, একটা শূন্য কাটা, তাহলে আবার 10 দিয়ে গুণ করলে আমাদের, দুঃখিত এখানে 20,000 না 2,000 বলেছিল, কত বলেছিল, 2,000। তো আমরা 2,000 দিয়ে গুণ করব, 2,000। তাহলে আমাদের দেখো 2,000 গুণ 10 হচ্ছে আমাদের আসে 20,000 টাকা। কত টাকা, 20,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে 20,000। এই প্রশ্নের অ্যান্সার কত হবে, 20,000। অপশন বিতে রয়েছে, অপশন বিতে রয়েছে 20,000। ওকে, চিরস্থায়ী বৃত্তির বর্তমান মূল্য আমরা নির্ণয় করলাম এ ডিভাইডেড বাই আই এই সূত্র দিয়ে। ওকে, এরপর দেখো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি। তাহলে দেখো আমরা যখন তহবিল বা অর্থায়নের উৎস পড়েছি তখন দেখো স্বল্পমেয়াদী উৎস ছিল, মধ্যমেয়াদী উৎস ছিল, দীর্ঘমেয়াদী উৎস ছিল, তো বা প্রাতিষ্ঠানিক উৎস ছিল, বিভিন্ন শ্রেণীতে ভাগ করে পড়েছো, তোমরা মেয়াদের ভিত্তিতে পড়েছো, প্রতিষ্ঠানের ভিত্তিতে পড়েছো। তো এখানে দেখো আমাদেরকে কয়েকটি তহবিলের কথা বলেছে, বা আমরা যেখান থেকে অর্থ সংগ্রহ করতে পারি সেখানের কথা বলেছে। তো সেই আইটেমগুলোর মধ্যে কোনটি আসলে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস সেটি আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ দীর্ঘমেয়াদী মানে কি, সাধারণত 5 বছরের বেশি সময়, 5 বছর প্লাস। তাহলে 5 বছর প্লাস, 5 বছরের বেশি সময়ের জন্য যে তহবিল আমরা সংগ্রহ করতে পারি। তাহলে ব্যবসায় ঋণ আমরা সাধারণত 2 থেকে 3 মাসের জন্য নিই। এরপরে দেখো, এরপর ট্রেজারি বিল সাধারণত 1 বছরের বেশি হয় না, 1 বছরের বেশি হয় না, 1 বছরের বেশি হয় না, 1 বছরের কম, আমি লিখে দিই 1 বছরের কম। বাণিজ্যিক দলিল 360 দিনের বেশি হয় না। এরপর দেখো সাধারণ শেয়ার, সাধারণ শেয়ারের ক্ষেত্রে কোনো মেয়াদ থাকে না, সাধারণ শেয়ারের কখনো কোনো মেয়াদ হয় না, অর্থাৎ এটি দীর্ঘমেয়াদী। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। এই প্রশ্নের অ্যান্সার হবে কি, ডি। ওকে, এরপর দেখো একটি সঞ্চয় হিসাবে সুদের হার 5%। যদি একজন সঞ্চয়কারীর আয়ের উপর 40% কর দিতে হয়, তবে সঞ্চয়ের উপর কর পরবর্তী আয়ের শতকরা হার নির্ণয় করতে বলেছে। তাহলে কর পরবর্তী আয়ের হার নির্ণয় করতে গেলে আমাদের একটি সূত্র রয়েছে, কর পরবর্তী আয়ের হার। সেটি সূত্র হচ্ছে কর পূর্বের আয়, কর পূর্ব আয়। কি লিখতে হবে, কর পূর্ব আয়ের হার যেটি রয়েছে সেটি ইন্টু 1 বিয়োগ কর হার, সেটি ইন্টু কি 1 বিয়োগ কর হার। তাহলে 1 বিয়োগ কর হার যদি আমরা দিই, কর পূর্ব আয়ের হার রয়েছে আমাদের 5%, তো আমরা এই যে 5 দিলাম, ইন্টু 1 বিয়োগ কর হার রয়েছে 40%, তো 40% মানে হচ্ছে 0.40। ওকে, তাহলে আমরা 5 গুণ, আমরা কি লিখতে পারি, 1 বিয়োগ শূন্য হচ্ছে আমাদের 0.60। এটা 1 থেকে 0.40 বিয়োগ করলে কত হয়, 0.60। আচ্ছা, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 5 গুণ, তোমরা আবার বলতে পারো ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবা, ক্যালকুলেটর ছাড়া করা যাবে এইভাবে, উপরে 60 দিলা, নিচে হচ্ছে 100 দিলা। তাহলে দেখো এখানে কি হয়, 5 20 হচ্ছে 100 এবং হচ্ছে 3, তাহলে 3 দিয়ে কাটাকাটি যায় 20 আবার, তাহলে 3%। তাহলে আমাদের অ্যান্সার কত, 3%। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 3%, অপশন এতে যেটি রয়েছে, অপশন এতে রয়েছে 3%। ওকে, এরপরে দেখো আমাদের কি বলছে, মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্ত কোনটি, মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি। আমরা জানি মূলধন বাজেটিং হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রক্রিয়া। মূলধন বাজেটিং কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তাহলে পণ্য ক্রয় তো হচ্ছে সবসময় হয় এটি স্বল্পমেয়াদী, অর্থাৎ কয়েকদিন পর পর হয়, তাহলে এটি নিতে পারছি না। কাঁচামাল ক্রয়, পণ্য এবং কাঁচামাল সচরাচর ক্রয় করা হয়, এটি নেওয়া যাচ্ছে না। জ্বালানি হচ্ছে আমাদের কারখানার জন্য সবসময় লাগে, তো এটিও আমরা নিতে পারছি না। যন্ত্রপাতি যেটি বলছে, যন্ত্রপাতি হচ্ছে দীর্ঘমেয়াদী, যন্ত্রপাতি হচ্ছে কি স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি কি স্থায়ী সম্পদ, তো এটি দীর্ঘমেয়াদী হয়। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে জড়িত যে কোনো প্রক্রিয়াই হচ্ছে আমাদের মূলধন বাজেটিং প্রক্রিয়া। তাহলে এটি হচ্ছে স্থায়ী সম্পদ, এটি কেনার জন্য আমাদের মূলধন বাজেটিং করতে হবে। মূলধন বাজেটিং সিদ্ধান্তের সাথে জড়িত হচ্ছে আমাদের যন্ত্রপাতি ক্রয়। ওকে, এরপর দেখো
XYZ কোম্পানি লিমিটেড 2 বছর মেয়াদি শূন্য কুপন বন্ড অর্থাৎ জিরো কুপন বন্ড 1210 টাকায়, কত টাকায়? 1210 টাকায় ইস্যু করলো। বাট্টার হার 10% হলে বন্ডের বর্তমান মূল্য কত হবে? অর্থাৎ আমাদের একটি বাট্টার হার বা হচ্ছে সুদের হার দিয়েছে এবং হচ্ছে একটি ভবিষ্যৎ মূল্য দিয়েছে, সেখান থেকে আমাদেরকে বর্তমান মূল্য, বন্ডের বর্তমান মূল্য অর্থাৎ ভ্যালু অফ বন্ড, পিভি ভ্যালু অফ বন্ড, এটি বের করতে বলেছে। পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, আর ভ্যালু অফ বন্ডের ক্ষেত্রে আমরা মানে বন্ডের মূল্যের ক্ষেত্রে ভিবি ব্যবহার করতে পারি। তো এগুলো লেখা না লেখা কোনো বিষয় না, আমরা উপরে যে ফিউচার ভ্যালু শূন্য কুপন বন্ড অর্থাৎ উপরে যে ফিউচার ভ্যালু সেটি আমরা লিখবো 1210 এবং নিচে কি লিখবো দেখো সুদের হার। তাহলে সুদের হার দেওয়া থাকলে আমরা কি করতে পারি 1 যোগ i টু দি পাওয়ার n, 1 যোগ i টু দি পাওয়ার n, তাহলে আমাদের 1210 ডিভাইডেড বাই 1 যোগ i, তাহলে 10% মানে 1.1 টু দি পাওয়ার n হচ্ছে 2 বছর। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে তোমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তো আমরা এটাকে আরও সহজ করে দিই। উপরে 1210ই থাকলো, নিচে কি করতে পারি, নিচে আমরা করতে পারি এই যে দেখো নিচে আমরা কি করতে পারি, নিচে আমাদের 1.1 টু দি পাওয়ার 2, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে। দেখো এখানে আমরা উপরে লিখতে পারি 11 বাই হচ্ছে কত, 11 বাই হচ্ছে 10, 11/10, এই যে পয়েন্টটা উঠাই দিলাম জাস্ট, পয়েন্টের জন্য 1 এবং এই পাশে একটি ডিজিট আছে, এই জন্য একটি শূন্য। তো এইটা আবার 2 বার আছে, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, লিখতে পারি না 11 ডিভাইডেড বাই 10 2 বার। ওকে, তো এটাকে আমি আবার ডান পাশে নিয়ে যাচ্ছি, একটু খেয়াল করো। উপরে 1210ই রাখলাম, উপরে 1210ই রাখলাম এবং নিচে দেখো এখানে এই উপরের দুইটা যদি আমরা গুণ করি তাহলে কত হয় 121, কত হয় 121 এবং নিচে হয় আমাদের 10 গুণ 10 অর্থাৎ 100। এখন এই ভগ্নাংশটাকে তোমাদেরকে আবার উল্টিয়ে গুণ করতে হবে। তো উল্টিয়ে যদি আমরা গুণ করি 1210 থাকলো এবং এটাকে আমরা যদি উল্টায় গুণ করি তাহলে উপরে 100 নিচে 121। এখন এই 121 দিয়ে কাটাকাটি করো, এই একবার গেল এবং একের পর এখানে একটা শূন্য রয়েছে, তো 10 আবার এই দুইটা শূন্য, তাহলে 1000। তাহলে এই বন্ডের বর্তমান মূল্য বা পিভি হচ্ছে 1000 টাকা। কত টাকা? 1000 টাকা, যেটি আমাদের অপশন বিতে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভ্যালু অফ বন্ড, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড বা বন্ডের বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করি সেই সংক্রান্ত ম্যাথ তোমরা দেখতে পারো যদি না বুঝে থাকো। আর এছাড়াও প্রশ্ন থাকলে কিন্তু আমাদের কমেন্টে জানালে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা 9-এ চলে যাই। এবিসি কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ড বাজারে 1500 টাকায় বিক্রি হচ্ছে, যার অভিহিত মূল্য 1000 টাকা, কুপন রেট 15%, মেয়াদ 10 বছর। তাহলে বর্তমান বন্ডের আয়ের হার কত? তাহলে বন্ডের আয়ের হার আমাদেরকে বের করতে বলেছে। কুপন রেট দেওয়া আছে 15%। তো এই যে কুপন রেট বা সুদের হার, এটি আমাদের সবসময় ফেস ভ্যালু, এই যে এটা হচ্ছে ফেস ভ্যালু বা অভিহিত মূল্যের উপর কাটতে হয়। কিসের উপর কাটতে হয়? অভিহিত মূল্যের উপর। তাহলে অভিহিত মূল্যের উপর আমরা যদি এই 15% কাটি তাহলে 1500 টাকার 15% কত হয় তোমরা একটু দেখো। দুঃখিত, অভিহিত মূল্য এটা না, এটা হচ্ছে বাজার মূল্য, এটি হচ্ছে বাজার মূল্য। অভিহিত মূল্য দেখো হচ্ছে আমাদের এই যে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু হচ্ছে কত? ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। তো 1000 টাকার উপর আমরা একটু 15% কাটি, 15% কাটলে দেখো 15/100, তাহলে আমাদের বন্ডের আয় হয় 150 টাকা। কত টাকা? 150 টাকা হচ্ছে আমাদের কি বন্ডের আয়। ওকে, তো এই বন্ডের আয় হচ্ছে 150 টাকা। এখন এই 150 টাকা কিসের উপর আয়ের হার? এই বাজার মূল্যের উপর আয়ের হার তোমাদেরকে বের করতে বলেছে, অর্থাৎ আয়ের হারটা কত, পার্সেন্টেজে নিয়ে গেলে কত হয়। এখন এই যে 1500 টাকা দেখো, 1500 টাকার হচ্ছে 150 টাকা, 1500 টাকায় আমাদের আয় কত? 150 টাকা। ওকে, 1 টাকায় কত? 1 টাকায় হচ্ছে 150 ডিভাইডেড বাই 1500। তাহলে তোমাদেরকে আয়ের হার যখন বলবে তখন আমাদেরকে শতকরায় বের করতে হবে। তখন আমাদের কি করতে হবে? শতকরায়, অর্থাৎ 100 টাকায় কত? তাহলে 150 ডিভাইডেড বাই 1500 ইন্টু 100। তাহলে আমরা শূন্যগুলো একটু কাটার চেষ্টা করি। এখানে দুইটা শূন্য আছে, এখানে 15 আছে, একবার যায়, তাহলে 10% হচ্ছে আমাদের আয়ের হার। 10% হচ্ছে কি আমাদের এই বন্ডের আয়ের হার। ওকে, তাহলে আয়ের হার আমরা পেলাম 10%। ওকে, এরপর দেখো আনসিস্টেমেটিক ঝুঁকির বৈশিষ্ট্য কি। আমরা যখন ঝুঁকি পড়েছি, ঝুঁকির প্রকারভেদ পড়েছি, তোমাদের ফিনান্স প্রথম পত্রের চ্যাপ্টার 9 রয়েছে যে আনসিস্টেমেটিক রিস্কের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ তোমরা এই ঝুঁকিটা কি করতে পারো, এই ঝুঁকিটা কি হচ্ছে আমরা পরিহার করতে পারি, বর্জন করতে পারি, কমাতে পারি নাকি পারি না। তো আনসিস্টেমেটিক রিস্কের অপর নাম তোমরা জানো যে পরিহারযোগ্য ঝুঁকি, যেটি আমরা বৈচিত্র্যের মাধ্যমে কমাতে পারি। তো এই ঝুঁকি আমরা কি করতে পারি? হ্রাস করতে পারি। আনসিস্টেমেটিক রিস্ক কি করতে পারি? আমরা হ্রাস করতে পারি। তাহলে হ্রাস করা যায় হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো হ্রাস করা যায় না হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, হ্রাস করা যায় না কোনটি? সিস্টেমেটিক বা বাজার ঝুঁকি, সিস্টেমেটিক বা হচ্ছে বাজার রিস্ক বা মার্কেট রিস্ক।
বাজারের উপর অবশ্যই নির্ভর করে, কোনোটাই নয়, এগুলো হবে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, আমাদের অ্যান্সার হচ্ছে এ। এরপর দেখো রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? রিজার্ভ রেশিও পরিবর্তনের মাধ্যমে নিচের কোনটি প্রভাবিত হয়? তো রিজার্ভ রেশিও হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে আর যেটিকে বলি আমরা। তো যখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, রিজার্ভ রেশিও অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের নিকট যে অ্যামাউন্টটা রাখতে হয় সেটার পরিবর্তন করে দেয়, সেটির ফলে কি হয়, বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। তো এই যে ঋণ দান ক্ষমতা কি হয়, সম্প্রসারণ বা হচ্ছে কমে যায়। ঋণ দান প্রদান ক্ষমতা কি হয়, সম্প্রসারণ বা হচ্ছে হ্রাস পায়। তাহলে রিজার্ভ রেশিওর মাধ্যমে কি হতে পারে, মূলধন গঠন হয় না, বৈদেশিক মুদ্রার মজুদ হয় না, বৈদেশিক মুদ্রার মজুদ হয় রিজার্ভের মাধ্যমে। কিসের মাধ্যমে? কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের মাধ্যমে। মূলধন গঠন হয় ফিনান্সিংয়ের মাধ্যমে, সম্পদের বন্টন হয় বিনিয়োগের মাধ্যমে। এবং ঋণ প্রদান ক্ষমতার ক্ষেত্রে কি হয়, ঋণ প্রদান ক্ষমতার ক্ষেত্রে আমাদের এই রিজার্ভ রেশিও জড়িত। অর্থাৎ ঋণ প্রদানের সম্প্রসারণ হতে পারে যদি আমরা রিজার্ভ রেশিও কমিয়ে দিই, আর ঋণ প্রদানের ক্ষমতা সংকোচন হতে পারে যদি রিজার্ভ রেশিও বেড়ে যায়। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। অ্যান্সার কি হবে? ডি। ওকে, তো 12 নং এমসিকিউতে কি বলছে দেখো, কোন বিমা ক্ষতিপূরণের বিমা নয়? এই যে শেষের দিকে নয়, এইসব কথাগুলো একটু খেয়াল করতে হবে। কোন বিমা ক্ষতিপূরণের বিমা নয়? আমরা জানি বিমা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি, কিন্তু একটি বিমা রয়েছে যেটি হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি নয় বরং আর্থিক নিশ্চয়তা। দেখো সেটি হচ্ছে জীবন বিমা। সেটি হচ্ছে জীবন বিমা। জীবন বিমা হচ্ছে আর্থিক নিশ্চয়তা প্রদান করে। কখনোই একটি জীবনের বিনিময়ে আমরা আরেকটি জীবন ফিরিয়ে দিতে পারি না বিমার মাধ্যমে। তো এটি হচ্ছে একটি আর্থিক নিশ্চয়তা। এটি কি? একটি আর্থিক নিশ্চয়তা। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এই প্রশ্নের অ্যান্সার হবে কি? এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিনান্সের তোমাদের কোন কোন টপিক থেকে বা কীভাবে প্রশ্ন আসতে পারে সে ধরনের একটি রিভিউ ক্লাস বা একটি তোমাদের 100% রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপযোগী। যেহেতু এবছর ফিনান্সটা প্রথম তোমাদের জন্য একেবারেই নতুন, তোমরা প্রিভিয়াস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিনান্সের কোনো কোশ্চেন কোথাও পাবা না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে কাজ করেছি তোমাদের জন্য। তোমরা এই ক্লাসটি করে আশা করি উপকৃত হবা এবং তোমরা শেষ মুহূর্তে এসে এই টপিকগুলো একটু রিভিউ করে যাওয়ার চেষ্টা করো, একটু চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করো। আশা করি তোমাদের এক্সাম ভালো হবে। তোমরা, আমি বারবারই বলছি, পরীক্ষায় প্রশ্ন দেখে হতাশ হওয়ার কিছু নেই। যারা পড়ে গিয়েছো, যারা কিছুটা পড়াশোনা করেছো, তাদের জন্য আসলে খুব বেশি কষ্টকর হবে না। তো স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদের সবার জন্য ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশা আমরা করি। তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা অর্জন করো সেই প্রত্যাশা আমরা করি। তোমরা চান্স পেলে আসলে আমাদেরও ভালো লাগে। আমাদের সাজেশন, আমাদের রিভিউ, আমাদের ক্লাস থেকে যদি তোমরা উপকৃত হও সেটি আমাদের জন্যই আনন্দের। তো তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হও সেই প্রত্যাশা করি। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সেই দোয়া করি। তোমাদের সকলের জন্য দোয়া থাকলো। সবাই সুস্থ থাকো, ভালোভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিউনিটের পরীক্ষা দাও। তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।